আসসালামু আলাইকুম। সবসময় তো রুগী নিয়েই কথা বলি। এবার একটু আলোচনাটা একটু অন্যদিকে নিয়ে যাই। যেহেতু সিনিয়র ফ্যাকাল্টি, অনেক জুনিয়র ডক্টর আমাদের সাথে ট্রেনিং করেন, থাকেন, নিউরোসার্জন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। সেটা সরকারি প্রতিষ্ঠানেই হোক বা বিভিন্ন সময় বাইরে হোক। তো এই বিষয়ে একটু কথা বলা মানে যেই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি সেটা। কারণটাও পরিষ্কার। কারণ এটা আসলে মেডিসিন, সার্জারি বা গাইনি না। যে সাবজেক্টগুলোর সাথে আমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ১ম দিন থেকে হয়তো পরিচিত। এটা নিউরোসার্জারি। এমনও অনেক নিউরোসার্জিক্যাল পোস্ট-গ্র্যাড স্টুডেন্ট আমাদের কাছে আসেন, যারা আসলে চান্স পাওয়ার পরে হয়তো নিউরোসার্জারি সাবজেক্টটা সম্বন্ধে জানেন বা জানার সুযোগ হয়। তো এইটা অনেক ক্ষেত্রে হয় কি একটা ট্রানজিশন, কঠিন একটা অবস্থার ভিতরে পড়ে। যেমন আমার মনে পড়তেছে আমি যখন আন্ডার গ্র্যাডে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, ১ম দিন বা ১ম সপ্তাহে আমাদের যে ক্লাসটা ছিল, আমাদের আইটেম বলা হয় ফ্রন্ট অফ দ্য থাই। ন্যাচারালি আমরা গ্রামের পরিবেশ থেকে বেড়ে ওঠা, ঢাকা মেডিকেলে ইংরেজি সিলেবাস আর মেডিকেল ইংলিশ। তো এই জিনিসগুলো আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা সমুদ্রের মতো আরকি। ১ম পরীক্ষায় অলমোস্ট কিছুই বলতে পারলাম না এবং আমার মনে হয় স্যার দয়া করে আমাদের পাস করায় দিছিলেন। এটা কিন্তু স্বাভাবিক। সে আস্তে, আস্তে লেগে থাকার বিষয়। লেগে থাকলে আস্তে, আস্তে সবই হয়। আস্তে, আস্তে আমরা লেখাপড়ায় ঢুকলাম। আমরা পাসও করলাম, ডাক্তার হইলাম। এরপরে আমরা নিউরোসার্জারির মতো সাবজেক্টে আসলাম। এবং নিউরোসার্জারি সাবজেক্টে আসাও একটু মজাই বা আমি ইন্টার্নের সময় সব সাবজেক্টে আমি ট্রেনিং করেছি। শুধুমাত্র নিউরোসার্জারি ওই ৭ দিন যেমন প্লেসমেন্ট ছিল, অসুস্থতার জন্য আমার এই সাবজেক্টে যাওয়া হয়নি। তার মানে আমারও আসলে নিউরোসার্জারির যখন সাবজেক্টে ঢুকি, তখন আসলে আমার অভিজ্ঞতা ছিল শূন্য। কেউ জানেন হয়তো আমি আসলে সরকারি চাকরিতে জয়েন করার পরে জাপানে একটা স্কলারশিপের সুযোগ পাই। আমি ওইখানে লেখাপড়া করেছি। ওইখানের কথাও যদি বলি, ধরেন আমি একটা বাংলাদেশের মতো জায়গা থেকে ওইখানে গিয়েছি। নিউরোসার্জারির আগের কোনো এক্সপোজার অভিজ্ঞতা কিছুই নাই। মানে মাঝখান থেকে পড়া, ওদের অত্যাধুনিক টেকনিক সব দেখি, আমার মতো একজন মানুষ যে আসলে কিছু জানি না। খারাপ লাগে, হতাশ লাগে। তো ওইভাবে একটু, একটু করে accumulate করতে নিজেকে যেইভাবে তৈরি করা সেটাই আমি শেয়ার করার চেষ্টা। তো এই সাবজেক্টে যখন আপনি ঢুকবেন আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিতে সবাই যখন সার্জারি করবে, কথা বলবে, বিভিন্ন ডিজিজ নিয়ে কথা বলবে, জটিল ডিজিজ নিয়ে কথা বলবে, এমআরআই, সিটি স্ক্যান নিয়ে কথা বলবে। তো এই জিনিসগুলো আসলে আপনি অনেক কিছুই জানেন না। দেখেনওনি, শোনেনওনি। খারাপ লাগার কথা। আমার ফোকাসটা এইখানেই। আপনি একটু, একটু করে লেগে থাকেন, একটু শিখতে থাকেন, হতাশ হবেন না। লেগে থাকাটা হচ্ছে আপনার কাজ। লেগে থাকাটা কাজ। কারণ আজকে আপনি কিছুই জানেন না মনে হয়। কিন্তু আপনি যদি লেগে থাকেন, ১ বছর পরে দেখবেন আপনার ভান্ডারে একটু, একটু করে আপনার জ্ঞান জমতেছে। আপনি অনেক কিছু জানেন। এইভাবেই কিন্তু আপনি নিউরোসার্জন হবেন। আর নিউরোসার্জারিতে এখন আসলে এটা নিজেই একটা বিশাল সাবজেক্ট। এর অসংখ্য ব্রাঞ্চ আছে। আপনারা হয়তো জানিই না সবাই। যেমন স্কাল বেস নিউরোসার্জারি, এন্ডোস্কোপিক নিউরোসার্জারি, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, নিউরোভাস্কুলার সার্জারি, এন্ডোভাস্কুলার সার্জারি, পিডিয়াট্রিক নিউরোসার্জারি, গামা নাইভ সার্জারি, ফাংশনাল নিউরোসার্জারি, ইন্ট্রাঅ্যাক্সিয়াল ব্রেন টিউমার সার্জারি। প্রত্যেকটাই এখন বিশাল একটা সাবজেক্ট। আপনারা এখন এই যুগে যেহেতু আসছেন, আপনারা কিন্তু আসলে যেকোনো একটা সাবজেক্টেরই মাস্টার হবেন, বস হবেন। যেকোনো একটা সাবজেক্টের ওয়ার্ল্ড ওয়াইড অথরিটি হবেন। তা আমার পরামর্শটা ওইখানেই, আপনি প্রতিদিন যেই জিনিসগুলো আপনি পড়েন, শোনেন, দেখেন, করেন, একটু, একটু করে accumulate করেন, প্রয়োজনে নোট করেন। ডেইলি লাইফে যে সমস্যাগুলো থাকে আপনি সিনিয়র রেসিডেন্ট, কোনো ফ্যাকাল্টি জুনিয়র হোক, সিনিয়র হোক, ইয়াং সার্জন যিনি আপনাকে বেশি সময় দিবেন, তার সাথে কথা বলেন, একটু, একটু করে শেখেন, আপনার ভান্ডার বড় হোক, আপনি একটু লিখে রাখতে শুরু করেন। আরেকটা জিনিস যেটা এই যুগের নিউরোসার্জারি রেসিডেন্ট যারা তাদের জন্য প্রযোজ্য, আপনার ১ম দিন থেকেই টোটাল নিউরোসার্জারির ভিতরে যেই সাবজেক্টটা আপনার বেশি ভালো লাগে, আপনি এইটা পছন্দ করে নেন। আপনি নিউরোসার্জারি সবই কিন্তু পড়ছেন। কিন্তু এইটা আপনার মাথায় ঢোকা থাকলে হবে কি প্রতিদিন এইটা নিয়ে আপনি একটু বই পড়বেন, একটু জার্নাল পড়বেন। এই টাইপের কেস ছিল আপনার একটা আগ্রহ তৈরি হবে। এই টাইপের কেস ছিল আপনি স্যারদের কাছে যাবেন যারা এই সাবজেক্টটা ভালো করে। বা আপনি আগ বাড়ায় গিয়ে জিজ্ঞেস করবেন। আপনি দেশের বাউন্ডারি ক্রস করেন, দেশের বাইরে এই কাজগুলো কে ভালো করে আপনি জানতে থাকবেন। বিকজ এই ইন্টারনেটের যুগে এই হাতেই কিন্তু আপনার সব আছে। তাদের সাথে কানেক্টেড হবেন, পাস করার পরে সাথে, সাথে বাইরে যাবেন। আর হ্যাঁ, নিউরোসার্জনদের সব সাবজেক্টেই বলি, আপনি পাস করার সাথে, সাথে বাইরে যাওয়ার ডিজায়ার যদি না থাকে, বাইরে যাওয়ার ইচ্ছা যদি না থাকে,
তাহলে আসলে আপনার ট্রেনিংয়ের একটা বড় অংশ অপূর্ণ থাকবে আর কি। বাইরে গেলে মানুষ যে শুধু সাবজেক্ট শেখে তা না, অনেক কিছু শেখে। যেই ফ্যাকাল্টির কাছে আপনি গিয়েছেন, উনার লাইফস্টাইল, উনি পেশেন্ট নিয়ে কিভাবে চিন্তা করে, কিভাবে একটা সার্জিক্যাল প্ল্যানিং করে, উনার মানসিকতা, উনি মানুষ হিসাবে কেমন, এই সবকিছু কাছ থেকে দেখতে পারা আসলে অনেক বড় অ্যাসেট। তবে অবশ্যই বাইরে যাওয়ার আগে দেশের সর্বোচ্চটা নিয়েই যাবেন। তাইলে বাইরে অল্প সময়ে আপনি অনেক শিখতে পারবেন। শেষ কথা এটাই, আপনি ধৈর্য হারা হবেন না। আপনি প্রত্যেকটা জিনিস একটু, একটু করে শিখতে থাকেন। এই জ্ঞানটা সবসময়ের জন্য দরকার। ধরেন আপনি সার্জন হয়ে গেছেন। আমরা যেটা বলে থাকি নিউরোসার্জন হওয়া মানে আপনি সাবজেক্টে শুরু করলেন। সাবজেক্টে আপনার কাজ করার একটা লাইসেন্স আপনি পেয়েছেন। এখনই আপনার ডেভেলপ করার সময়। তাড়াহুড়ার কিছু নাই। একটা সাবজেক্ট নিউরোসার্জারির ভিতরে একটা সাবজেক্ট বেছে নেন। একটু, একটু করে নিজেকে শানিত করেন। অনেকে অনেক কিছু করে, আপনি ঘাবড়াবেন না। আপনি ছোট্ট একটা জায়গায় আগান, পারফেক্ট হন, পরেরটাতে যান। একটা ডিজিজ মাস্টার হন, একটা সার্জারিতে মাস্টার হন, পরেরটাতে যান। দেখবেন ১ বছর ২ বছর আপনি অনেক কিছু জানেন, ইউ বিকাম মাস্টার। আর এটা আমরা জানি যে ১ টা বা ২ টা সার্জারিতে আপনি যখন মাস্টার হবেন, পারদর্শী হবেন, আপনার কনফিডেন্স লেভেলটা ওইখানে চলে যাবে, স্কাই হাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, ফুটবল হোক, ক্রিকেট হোক, বাংলাদেশের বিভিন্ন যে কোচ আছে, ওরা কিন্তু বলে যে এখন এই বয়সে প্রত্যেকটা প্লেয়ারের টোটাল আমূল চেঞ্জ করার সুযোগ নেই। আমরা ওদের স্কিল একটু, একটু করে অ্যাড করব। আপনি সেটাই করেন, আপনার স্কিল একটু, একটু করে অ্যাড হোক। আপনি মাস্টার হয়ে যান, আপনি ওয়ার্ল্ড ওয়াইড অথরিটি হবেন। তাড়াহুড়া করবেন না। আমার পরামর্শ এইটুকুই। ধন্যবাদ।